আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তার সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব জানান। বর্তমান সভ্যতা পরিবেশকে ধ্বংস করেছে এবং সম্পদকে কুক্ষিগত করার সভ্যতা উল্লেখ করে নতুন সভ্যতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অফ বেঙ্গল কনভেনশনের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই কনভেনশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, 16 বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি ফ্যাসিস্ট সরকারকে যেই ঐক্যের মাধ্যমে উৎখাত করা হয়েছে, সেই একতা ধরে রাখা গেলে নতুন একটি সভ্যতা গড়ে তোলা সম্ভব। I'm always a compulsive optimist. I always believe in the power of idea, power of imagination. I keep on insisting, if we can imagine together, it becomes irresistible. Let us imagine together. Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. When we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. কনভেনশনের 77টি সেশনে গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বারবার প্রমাণ করেছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. এই কনভেনশনে বিশ্বের 80টি দেশের প্রতিনিধি ও আলোচকরা অংশ নিচ্ছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 100 দিন পূর্ণ করল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয়েছে 11টি কমিশন। নির্বাচন কমিশন গঠনে করা হয়েছে সার্চ কমিটি। আর্থিক খাতের সংস্কারেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খানিকটা বিপাকে সরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ঐক্য ধরে রাখা আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তী সরকারের সামনে। সরকারের 100 দিনের প্রাপ্তি ও আগামী প্রত্যাশা নিয়ে মুকসিমুল হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15.5 বছরের স্বৈরশাসনের অবসান হয় 5 আগস্ট। এরপর 3 দিন দেশে ছিল না কোনো সরকার। এমন ক্রান্তিকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে আর রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। মোট 3 ধাপে এখন পর্যন্ত শপথ নিয়েছেন 23 জন উপদেষ্টা। প্রাথমিকভাবে 6টি কমিশন। দায়িত্ব গ্রহণের 1 মাস পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয় 6টি কমিশন। 3 মাস মেয়াদে অক্টোবর থেকে কাজ শুরু করে কমিশনগুলো। অক্টোবরের শেষে আরও 5 কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও করা হয়েছে এরই মধ্যে। প্রত্যাশা যা করেছিলাম তার অনেক কিছুই কিন্তু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। অন্তত 6টি কমিশন কাজ শুরু করেছে, এটি কিন্তু বিশাল বিষয়। যারা আমাদের গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের কারো কারো ব্যাপারে আইসিটি যে আমাদের যেখানে আছে সেখানে আদালতে মামলা, একটা নির্বাচনী আবহ তৈরির জন্য কিছু কাজ, এইগুলো আমাদের জন্য ইতিবাচক। জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর, সব জেলা উপজেলায় প্রশাসক নিয়োগ, সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান, পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া, পলিথিন নিষিদ্ধ সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর গণবিপ্লবীদের মামলা প্রত্যাহার, শহীদ ও আহত পরিবারদের সহায়তা এবং শহীদদের তালিকা প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, পরিকল্পনা কমিশন গঠন সহ নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ব্যাংকিং খাতের প্রতিও মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। তবে গার্মেন্টস শিল্পের শ্রমিক বিক্ষোভ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠছে, কেন চাঁদাবাজি বন্ধ আর সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার? আগে জানতাম সিন্ডিকেট হলো পার্ট অফ গভর্নমেন্ট, তারাই সিন্ডিকেট, তারাই গভর্নমেন্ট। এখন তো তা নয়। তাহলে দ্রব্যমূল্য কমছে না কেন, বরং আগের চেয়েও বেশি হচ্ছে কেন? এটা আপনাদের ব্যর্থতা। এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের তথা মন্ত্রণালয়ের দায় আছে, ব্যবসায়ীদের দায় আছে, রাজনৈতিক দলের ছত্র ছায়ায়, রাজনৈতিক দলের জ্ঞাতে বা অজ্ঞাতে কিছু মাফিয়া চক্র, কিছু সন্ত্রাসী চক্র, চাঁদাবাজি চক্র এটার সঙ্গে যুক্ত থাকে। পতিত সরকারের আমলের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশে বিভিন্ন পক্ষের নানা দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে সরকারকে। মাঝে মধ্যেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতেও। নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হবে কিনা, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি সহ নানা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দৃশ্যমান হচ্ছে। সংস্কারের মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেইগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সমঝোতাটা কতটুকু আসবে সেইটা। আরেকটা হলো যে পতিত স্বৈরাচার সরকার, তাদের নানামুখী তৎপরতা, ষড়যন্ত্র, এগুলো তো আছেই। ফলে সরকারের চ্যালেঞ্জ অনেক। ওনারা অনেক অপ্রয়োজনীয় বিতর্ক ক্রিয়েট করছেন, এটার দরকার নাই। এর মাধ্যমে কি হবে? জাতি বিভক্ত হবে। বিভক্ত জাতিকে নিয়ে অগ্রসর হওয়া যায় না, বিভক্ত জাতিকে শাসনও করা যায় না। এটা কি চ্যালেঞ্জ? ওনাদের জন্য বড় চ্যালেঞ্জ সামনে হয়ে যাবে এটা। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের মূল্যায়নের জন্য 100 দিন খুব বেশি সময় নয়। তবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকারের প্রতি মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। এমন প্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ থাকছে সরকারের সামনে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টেক্সটাইল খাত নিয়ে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে সে ব্যাপারে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3য় জাতীয় কাউন্সিলের উদ্বোধনী পর্বে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে সংগঠনের নেতা নির্বাচিত হয় সে বিষয়ে সকল কাউন্সিলরদের আহ্বান জানান। তবে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত করার আগে বিগত আন্দোলন সংগ্রামে প্রার্থীদের অবদান মূল্যায়ন করে সংগঠনের কাউন্সিলরদের ভোট দেওয়ার অনুরোধ জানান। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে, যাতে করে ষড়যন্ত্রকারীরা আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিতে চায়, এই শিল্পকে অন্য দেশে স্থানান্তর করতে চায়। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই মানুষগুলো যারা মিল, ফ্যাক্টরিতে এবং তাদের আমাদের যে শ্রমিক শ্রেণী, তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদেরকে গাইড করার লোক হচ্ছেন আপনারা। কাজেই তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে দেশপ্রেমী উদ্বুদ্ধ করা। বগুড়ার ধূপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমা হত্যার ঘটনা নতুন মোড় নিয়েছে। হাত খরচের টাকার জন্য ছেলে সাদ বিন আজিজুর রহমান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে গেছে। ঘটনার 2 দিন পরে এমন দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে সালমার ছেলে সাদ নয়, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তাদের ভাড়াটিয়া। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। গত রোববার দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা। খুনিরা তার মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যান। এর ঠিক 2 দিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলেকে আটক করে র্যাব 12 বগুড়া ক্যাম্প সদস্যরা। পরে র্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন। আর এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেনি, তাদের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার 2 সহযোগীকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তদন্ত কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আপনারা দেখেছেন, জেনেছেন এই ঘটনায় নতুন করে 3 জন গ্রেপ্তার হয়েছে। গতকালকে আমরা তাদেরকে আদালতে সোপর্দ করি
তাদের মধ্যে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা তো আমরা ওই ভাড়াটিয়াকে প্রথম থেকে আমাদের সন্দেহ ছিল, কারণ ওই মহিলার চাল চলন ভালো ছিল না। নতুন উঠছে যে 6 মাস হচ্ছে, ওঠার পর থেকেই মা বলতেছিল যে ওনার বাসায় আজে বাজে লোক আসে। এখন প্রমাণ হয়েছে যে আমার ভাই নির্দোষ, কারণ আমরা নিজেরাও সিসিটিভির ফুটেজ দেখছি। তো আমরা মোটামুটি সব দিক থেকে বুঝতে পারছি যে সে নির্দোষ, আর র্যাবের তদন্তে কিছুটা ভুল ছিল। দুপচাচিয়া থানা পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে। জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায় 4 মাস আগে উম্মেদ সালমার ওই বাসা ভাড়া নিয়ে এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পাওয়ার পর উম্মেদ সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে 1 মাস ধরে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলছিলেন। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। এ বিষয় নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্ত্রী উম্মেদ সালমার উপর ক্ষুব্ধ ছিলেন। তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে উম্মেদ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথম ওই বাসায় প্রবেশ করেন, পরে মোবাইল ফোনে ডেকে আনেন 2 সহযোগী সুমন ও মুসলিমকে। তারা 2 জন বাসায় ঢুকে চেতনানাশক স্প্রে করে প্রথমে উম্মেদ সালমাকে অচেতন করে হত্যা করে। এরপর তার হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে 3 জনই সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ জানায় আটকের পর মাবিয়া, সুমন ও মুসলিম উম্মেদ সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দিয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। বিগত আওয়ামী লীগ সরকার নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে অর্থনীতির যে প্রবৃদ্ধির তথ্য দিয়েছিল তাতে মারাত্মক ভুল ছিল। দৃশ্যমান উন্নয়নের জন্য আর্থিক ও জ্বালানি খাত বিগত সরকার খেয়ে ফেলেছিল বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকারের ভুল কৌশলের খেসারত বর্তমান সরকারকেও উত্তরাধিকার সূত্রে টানতে হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশিত হয়েছে যেটা আপনার বাড়িতে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন আমার ছাত্র ছিল, সে IMF এ ছিল বহুদিন। আমার বলে যে আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সে তো বহু দেশ গিয়েছে। এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে কাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচার কাজ বন্ধ থাকবে। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি ফজলুল করিম 1943 সালে 30 সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। 1958 সালে পটিয়ার কাজেম আলী হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং 1960 সালে চট্টগ্রাম কলেজ থেকে BA পাস করেন। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি নেওয়ার পর 1969 সালে লন্ডনের লিঙ্কস ইন থেকে বার অ্যাট ল হন। 1970 সালে হাইকোর্টে এবং 1979 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1992 সালের 1 নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। 2 বছর পর স্থায়ী হন তিনি। 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন। 2010 সালের 8 ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের 18তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং 2010 সালের 29 সেপ্টেম্বর তারিখে 67 বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন কালাকানুনের কারণে সাংবাদিকদেরও হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সভায় একথা বলেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের প্রেস ক্লাব থেকে সদস্যপদ বাতিলের দাবি করেন। বলেন, প্রেস ক্লাবের নির্বাচনের আগে সংস্কার জরুরি, তাই বিগত দিনে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দলীয় কারণে যাদের সদস্যপদ দেওয়া হয়নি তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে ভুয়া সদস্যপদ বাতিল করে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার আহ্বানও জানান তারা। এছাড়া ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তের নেতৃত্বাধীন সাবেক কমিটির দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি উল্লেখ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্য গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রশ্ন করা হতো না বলেই কর্তৃত্ববাদের উত্থান হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটেও অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক তাসনিম খলিল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে নির্বাসনে স্বাধীন চিন্তা শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কথা বললে নির্যাতনের শিকার হতে হয়েছে। নতুন বাংলাদেশে যাতে আর মত প্রকাশের জন্য নির্যাতনের শিকার হতে না হয় সেই আশাবাদও ব্যক্ত করেন তাসনিম খলিল। অনুষ্ঠানে গবেষক ও শিক্ষক মোবাশ্বের হাসান অভিযোগ করেন, ফ্যাসিজম সন্ত্রাসের মাধ্যমে মানুষকে চুপ রাখতে চেয়েছিল। বলেন, সমাজের সবার কথা বলার অধিকার থাকতে হবে। আমরা সবসময় ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছি বিভিন্ন ক্ষমতাধরকে। ইনওয়ে এখনো আমরা দিচ্ছি। এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও কিন্তু অনেক কিছু নিয়ে প্রশ্ন করা হয় না। সার্জিস আলম বলছেন যে আহত পলিটিক্স, এই ধরনের উৎকট কুৎসিত আপত্তিজনক কথা বলার পরেও আমি আজকে অন্তত কোথাও এখন পর্যন্ত দেখিনি যে এটা কেউ সমালোচনা করছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে বলেও মনে করেন ডক্টর ইফতেখার। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। সকালে নাসিরাবাদ ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাছাই পর্বে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী। বাছাই শেষে ঢাকায় মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায় ৭ জন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহারে উদ্বুদ্ধ করতে ৬ষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী এবং আবৃত্তি শিল্পী মহিদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননার পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দিন হাসান। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতে পেঁয়াজের দাম ৫ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইকোনমিক টাইমস বলছে, ভারতে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, সামগ্রিক মূল্যস্ফীতিও বেড়েছে। পেঁয়াজ, আলু, টমেটোর দাম অনেকটাই বেড়েছে। পেঁয়াজের দাম ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সেই সঙ্গে বেড়েছে সোনা ও রূপার দাম। এই ৫ পণ্যের মূল্য বৃদ্ধির জেরেই মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় অর্থ সচিব। নভেম্বরের শেষ দিকে পেঁয়াজের দাম কমার আশ্বাস দিয়েছে সরকার। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে মাত্র ৪ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২১% বেড়েছে। ফলে গত ৫ বছরের মধ্যে পেঁয়াজের দাম সর্বোচ্চ। ঢাকার মধ্যে দখল হওয়া মাঠগুলো দ্রুতই পুনরুদ্ধার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী মাঠগুলোকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মানিক মিয়া অ্যাভিনিউতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা।
এছাড়া পাঠ্য বইতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি। বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলে স্থানীয় শহীদদের নামে নামকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। স্টেডিয়াম নির্মাণে গুরুত্ব না দিয়ে বিভিন্ন জায়গায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরামর্শ ক্রীড়া উপদেষ্টার। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি। কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবের আয়োজন করে জাতীয় নবান্নোৎসব পর্ষদ। এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই স্লোগানে বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর একে একে দেশবরেণ্য শিল্পীরা একক ও দলীয়ভাবে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন, যার মধ্যে ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার পুরনো দিনের রূপ বৈচিত্র্য। কংক্রিটের এই নগরীতে যান্ত্রিক জীবনের নবান্নের শুভক্ষণের শুভ ছায়া ছড়িয়ে দিতে অগ্রহায়ণের প্রথম দিনে প্রতি বছর আয়োজন করা হয় নবান্ন উৎসব। আর এই ঋতুকে ঘিরেই উদযাপিত হয় গ্রাম বাংলার নবান্ন উৎসব। নবান্ন উৎসব শস্যভিত্তিক একটি লোক উৎসব। কৃষিভিত্তিক সভ্যতায় প্রধানত শস্য সংগ্রহকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। নবান্ন উৎসব পালন করা হয় মূলত হেমন্তে আমন ধান কাটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে। পিঠা পুলি তৈরি সহ গৃহস্থরা এই সময় মেতে ওঠেন নানা আয়োজনে। মানিকগঞ্জের আহমেদ সাব্বির সোহেল ও নেত্রকোনার ভজন দাসকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এমনই এক উৎসব নবান্ন, পালিত হয় হেমন্তকালে। নবান্নকে কেন্দ্র করে গ্রাম বাংলায় থাকে আয়োজন। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা নানা ধরনের পিঠা, পায়েস, ক্ষীর সহ হরেক রকম সুস্বাদু খাবার। মেয়ে জামাই সহ আত্মীয়দের নিমন্ত্রণ করে নতুন চালের পিঠা ও পায়েসের আয়োজন করা হয় গ্রাম বাংলায়। ছোটবেলায় দেখতাম কামলা পুরুষ নইয়া অনেক নিয়ারা নইয়া ধান কাটতো, পাট কাটতো, তারপরে বাড়িতে আনতো ধান, কাইটা কুইটা আনার পরে বোতল নেওয়া শেষ, তারপরে দাওয়াত করতো মানুষ। ঠিকানা খাওয়াইছি মেয়েটে, মেয়ের জামাই টামাই মেয়েটে খাইছে, রুটি পিঠা বানাইছি, চিটি পিঠা বানাইছি। কিন্তু এখন আর সেই আমেজ নেই। দিন যতই যাচ্ছে ঐতিহ্য ধরে রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে নবান্নের আমেজ। আগে কিন্তু নবান্ন উৎসব যেভাবে জাঁকজমকভাবে পালিত হতো সেটা তো একেবারে হারাতে যাচ্ছে, এবং সেই সাথে একবারে নতুন প্রজন্মের কাছে হয়তো বা নবান্ন উৎসবটা কী সেটাও কিন্তু অনেকে জানে না, কিন্তু সেটা বোঝে না। তো আমি মনে করি সেটাকে আবার প্রতিপালিত করা, সেটাকে আবার গুরুত্ব দিয়ে সেই উৎসবকে আরও বেশি উৎসবমুখর করা। আগে কৃষকরা নেচে গিয়ে ধান কাটতো, একটা হই হুল্লা হতো, এবং বাড়ির উঠানে দেখলাম মা বোনেরা সেই গোবর দিয়ে ল্যাপ দিয়ে উঠানটা পরিষ্কার করে সেখানে ধান মারের একটা ব্যবস্থা ছিল। এখন এইগুলি আর নেই। ধান কাটার মৌসুম থাকলেও পিঠা উৎসবে চলে পোলাও, মাংস আর সেমাই। গরুর পরিবর্তে ট্রাক্টর, কৃষকের পরিবর্তে ধান কাটার অটো মেশিন। সেই সাথে ধান মাড়াইয়েও সনাতন পদ্ধতি আর নেই। ফলে অল্প সময়ের মধ্যেই কৃষকেরা ঘরে ধান তুলছে। আগের মতো নেই নবান্নের সেই আমেজ। আমন আবাদ হইতো, ওই সময় আমরা খেয়ার বাড়িতে শুকিয়ে পাড়ার সব মানুষ নিয়ে নিয়ারা দিয়ে, মানে বেগার চিঠি পিঠে আর দেশল কুড়কে দিয়ে বেগার দিয়ে আমরা এক বাড়িতে একজনে পাড়া দিতাম। গরু আওয়াজ ধান, আমন ধানগুলো মলছি যে ওটার ওটা মজা ছিল, এখন ওই মজাটা কিন্তু নাই। না আগের মতন পিঠা মিঠা কেড়ের জুটে, কেড়ের জুটে না, যে কামাইতে পারে হে খাইতে পারে। নবান্ন পালনে নেই কোনো প্রচলিত রীতিনীতি।
পরবর্তী বছরে সুফসল লাভের আশায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য এ উৎসব পালিত হয় বলে মনে করেন অনেকে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।